নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কিন্তু এখন ভারতবর্ষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের আমাদের টপিক হচ্ছে চিকেন নেক করিডর প্রবলেম, অর্থাৎ ভারতবর্ষের যে চিকেন নেক করিডর যে আছে সেটা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে, সেটা নিয়ে আজকে দেখে দেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো চিকেন নেক করিডর প্রবলেম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে চিকেন নেক করিডর প্রবলেম বা সমস্যা। আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব এই চিকেন নেক সমস্যা কেন আবার শিরোনামে এলো, চিকেন নেক করিডর কী, চিকেন নেক করিডরের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি কী, এবং বর্তমানে কেন এই চিকেন নেক করিডরকে নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছে আর তার থেকে কীভাবে সলিউশন করা সম্ভব। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও, পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে এবং বাংলাদেশে আর্মি রুল শুরু হয়েছে এবং শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের যে রাজত্ব তা কিন্তু ওখানে বন্ধ হয়েছে এবং তার ফলেই কিন্তু বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রাইসিস শুরু হয়েছে বা চলছে, এই নিয়ে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তাতে একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে, যেটা হলো চিকেন নেক করিডর প্রবলেম। অর্থাৎ চিকেন নেক করিডরে যে নিরাপত্তা, সে নিরাপত্তায় সমস্যা দেখে নিয়েছে। এখন যে চিকেন নেক করিডর, চিকেন নেক কী বা চিকেন নেক করিডর কী সেটা নিয়ে আমরা দেখে নেব। চিকেন নেক করিডর হলো পশ্চিমবঙ্গের একটি জায়গা, যে জায়গাটি মুরগির ঘাড় বা মুরগির মাথার যে কার্ভ আছে সেরকম দেখতে, তাই এই জায়গাটির নাম হচ্ছে চিকেন নেক। কোথায়? না, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে। এই যে এরিয়াটা যেটা চিকেন নেক বা মুরগির ঘাড়ের মতো দেখতে, তা কিন্তু মাত্র চৌড়াতে 22 কিমি বা 20 কিমির একটু বেশি। এবং শুধু তাই নয়, এই পাটটা কিন্তু ভারতবর্ষের যে ভৌগোলিক মানচিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পাটটা দিয়ে কিন্তু ভারতবর্ষের যে নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলি আছে, যেমন ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, অর্থাৎ যাদেরকে আমরা সেভেন সিস্টার বলি, এই সেভেন সিস্টার কিন্তু এই চিকেন নেক করিডর বা শিলিগুড়ি করিডর ওই সেভেন সিস্টারকে বাংলার সাথে অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। কিন্তু মনে রাখতে হবে, মাত্র ওই 22 কিলোমিটার জায়গা, ওই 22 কিলোমিটার জায়গার সাথে কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলি যুক্ত। এখন শুধুমাত্র ওই 22 কিলোমিটার জায়গায় বলে সমস্যা তা নয়, ওই 22 কিলোমিটারে চিকেন নেকের মধ্যে বা চিকেন নেক করিডোরের মধ্যে এর উত্তর পশ্চিমে আছে নেপাল আর দক্ষিণ পূর্বে আছে বাংলাদেশ। অর্থাৎ ওইটুকু একটা প্রশস্ত জায়গা যেখানে কিন্তু দুটি আন্তর্জাতিক বর্ডার, একদিকে বাংলাদেশ একদিকে নেপাল। শুধু তাই নয়, ওই চিকেন নেক থেকে মাত্র 40-42 কিলোমিটার দূরে আছে চীনের সীমানা, আর এমনকি এর পাশেই আছে কিন্তু ভুটান। অর্থাৎ অর্থাৎ ওই 22 কিলোমিটার জায়গাতে কিন্তু 4টি পার্শ্ববর্তী দেশের সাথে কোথাও প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভারতবর্ষের সীমানা আছে। আর সেই কারণেই কিন্তু এই জায়গাটি হচ্ছে ভারতবর্ষের মূল ভূখণ্ডের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি থাকে। এই জায়গার নিরাপত্তার দায়িত্বে আছে ভারতবর্ষের বায়ুসেনা এবং ভারতবর্ষের আর্মির বিএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, র, এমনকি পশ্চিমবঙ্গ পুলিশ। তাই এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? মাত্র 22 কিলোমিটার প্রশস্ত, আর এর উপরেই কিন্তু নজর আছে চীনের। চীন যদি কোনো মতে ওই 22 কিলোমিটার জায়গাকে বা চিকেন নেককে বা চিকেন নেক করিডরকে বা শিলিগুড়ি করিডরকে যদি দখল করে নিতে পারে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে উত্তর পূর্বে যে সমস্ত রাজ্যগুলি আছে, যাদেরকে সেভেন সিস্টার বলা হয়, তারা কিন্তু ভারত থেকে বিচ্যুত হয়ে যাবে এবং ভারতের হাতের বাইরে চলে যাবে। চীন কিন্তু সেগুলিকে সহজেই দখল করে নিতে পারবে। দীর্ঘদিন ধরেই কিন্তু চীনের এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে কিন্তু তাদের লক্ষ্য আছে এবং তাদের সেখানে একটা তারা অ্যাগ্রেশন বারবারই তৈরি করে। অর্থাৎ ওই সেভেন সিস্টারের জন্য কিন্তু চীনের মেন লক্ষ্য হচ্ছে ওই শিলিগুড়ি করিডর। শুধু তাই নয়, এখানে কিন্তু আবার একাধিক প্রবলেম আছে এই উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে, কারণ ওটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের বেশিরভাগ জায়গা। তাই ওখানে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম অতটা উন্নত নয় বা ওখানে রেল যোগাযোগও কিন্তু এখনও অতটা উন্নত হয়নি। তাছাড়া আরও সমস্যা আছে। একদিক থেকে চায়না তাকিয়ে আছে চিকেন নেকের উপরে, অন্যদিকে
ওইখানে আবার ভারতবর্ষের অভ্যন্তরে বেশ কয়েকটি বা সশস্ত্র যে জঙ্গি সংগঠন তারাও কিন্তু আছে, যেমন কেএলও জঙ্গি, যেমন আলফা জঙ্গি, ইউএলএফএ উলফা জঙ্গি, এরাও কিন্তু এই সমস্ত অভ্যন্তরীণ জঙ্গি গোষ্ঠী কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরে যে দুর্গম জায়গাতে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বা সশস্ত্র আন্দোলন গড়ে তোলে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু একাধিক সমস্যা আছে। অন্যদিকে আরও সমস্যা আছে, সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা এই সময় মাথা চাড়া দিয়েছে বা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস। কারণ এতদিন কিন্তু বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেই নিয়ে কিন্তু চিকেন করিডর কিন্তু অনেকটা শান্তিতে ছিল বা অনেকটা নিরাপদে ছিল। কিন্তু যখন বাংলাদেশে এই পলিটিক্যাল ক্রাইসিস চলছে, হাসিনা সরকারের সাথে ভারতবর্ষের সরকারের কিন্তু দীর্ঘদিনের খুব ভালো সম্পর্ক ছিল, তাই চিকেন নেক করিডর নিয়ে ভারতকে অতটা মাথা ব্যথা করতে হয়নি। কিন্তু এখন হাসিনা সরকারের পতন ঘটেছে, নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে। এখন নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে, তাদের কী হবে বা বাংলাদেশের এই যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, আর সেই নিয়ে হয়তো ভারতবর্ষের চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা দেখা দিয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের বা বড় বড় বিশেষজ্ঞদের। এখন এই চিকেন নেকের ইতিহাস দেখে নেব। ভারতের স্বাধীনতার আগে যখন ভারত ভাগ হয় বা যখন পার্টিশন হয়, তখন ভারতের পূর্ব দিকে আর পশ্চিম দিকে পাকিস্তান হয়। আর এই পূর্ব দিকে যে জায়গাটি, যেটা এখন বাংলাদেশ, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল। এবং যাকে এই ভারতবর্ষের এই বিভাজনের দায়িত্ব দেওয়া হয়েছিল, ম্যাপ তৈরি করতে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন র্যাডক্লিফ। কিন্তু র্যাডক্লিফ এমন একটি বাজে কাজ করেন, তিনি ফিল্ডে গিয়ে সার্ভে না করে ম্যাপ তৈরি করেন, অর্থাৎ তিনি বাড়িতে বসেই ম্যাপ তৈরি করে দেন। আর তার ফলে কিন্তু ভারতবর্ষের বর্ডার নিয়ে এক ব্যাপক সমস্যা দেখা দেয়। দেখা গেছে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে যে বর্ডার লাইন আছে, কোনো কোনো জায়গায় দেখবে বাড়ির মধ্য দিয়ে বর্ডার লাইন চলে গেছে, কোনো কোনো গ্রামের মধ্য দিয়ে বর্ডার লাইন চলে গেছে। তাই কিন্তু ভারতবর্ষের নিরাপত্তায় সমস্যা তৈরি হয়েছে। ঠিক সেরকমই এই চিকেন নেক যে জায়গাটা, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে বা এমনভাবে বাংলাদেশের সীমানা তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে এই সমস্যা দেখা দিয়েছে। আর ওই জায়গাটি চিকেন নেকের মতো আকার ধারণ করেছে। এখন এই যে চিকেন নেক, এই চিকেন নেক কিন্তু ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই অতীতে যখন ভারত চীন যুদ্ধ হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ভারত কিন্তু সব থেকে উদ্বেগে ছিল এই চিকেন নেক করিডোরকে নিয়ে। কিন্তু 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করেছিল ভারতীয় সরকার বা ভারতীয় আর্মি। আর সেই থেকেই পূর্ব পাকিস্তান থেকে নতুন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। আর প্রথম থেকেই ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক চলে আসছে। অর্থাৎ ভারত আর বাংলাদেশের মধ্যে একাধিক প্রজেক্ট চলছে, একাধিক কিন্তু উন্নতির প্রজেক্ট চলছে, এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করছে। বাংলাদেশও কিন্তু দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের ভাই ভাইয়ের সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই চিকেন নেক করিডরে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা প্রায় সুনিশ্চিত ছিল এতদিন পর্যন্ত। কারণ এই চিকেন নেকের একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ। আমরা জানি যে নেপালের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘদিনের ভালো সম্পর্ক, অন্যদিকে বাংলাদেশের সাথে যখন ভালো সম্পর্ক ছিল, তাই চিকেন নেক নিয়ে অতটা মাথা ব্যথা দেখাতে হয়নি ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানদের। কিন্তু এখন বাংলাদেশে সমস্যা, সেই নিয়ে কিন্তু এখানে চিন্তা। অন্যদিকে চিকেন নেকের সমস্যা আর একটু কমেছিল, কারণ 1975 সালে সিকিম কিন্তু ভারতবর্ষের সঙ্গে মার্চ করে গেছিলো। তার বুঝতে পারছি যে ওই জায়গাতে কিছুটা দূরে কিন্তু সিকিম আছে। সিকিমও যখন ভারতবর্ষের আন্ডারে চলে এসছে, তাহলে চিকেন নেক কিন্তু অনেকটাই নিরাপদ হয়েছিল। যে চিকেন নেক নিয়ে ভারতবর্ষে এতদিন মাথা ব্যথা বা চিন্তা ছিল না বা দুশ্চিন্তা ছিল না, সেই চিকেন নেক নিয়ে এখন কেন দুশ্চিন্তা শুরু হলো? তাহলে প্রবলেম ফর প্রেজেন্ট টাইম। প্রথম এই কারণগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশান। মনে রাখতে হবে, বাংলাদেশের কিন্তু পলিটিক্যাল সিচুয়েশান ভারতবর্ষের এই চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়ে কিন্তু বিরাট বড় প্রশ্ন তুলে নিয়েছে। এখন বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে দেখে নিই, কিংবা বাংলাদেশের মধ্যে যে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট, সেটা নিয়েও কিন্তু দেখবো এখানে। আমরা জানি যে বাংলাদেশে দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা, কিন্তু এই হাসিনা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা অটোক্রেটিক সরকার বা স্বৈরতান্ত্রিক সরকার বা একটা একনায়কতন্ত্রের সরকার চালাচ্ছিলেন। সেই নিয়ে কিন্তু এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু হাসিনার প্রতি বা হাসিনা সরকারের প্রতি রেগে গিয়েছিলেন। তাই একটা হাসিনা বিরোধী আন্দোলন কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই জ্বলছিল বা আস্তে আস্তে ক্ষোভের আগুন জ্বলছিল।
এমনকি ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে তিস্তা জলবন্টন চুক্তি। তিস্তা জলবন্টন চুক্তিতে বাংলাদেশ বারবার অভিযোগ করে যে ভারত তিস্তাকে জল দিচ্ছে না বা তিস্তা নদীর জল বাংলাদেশে পাঠাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, বাংলাদেশের যে তিস্তা নদীর উপরে একাধিক প্রজেক্ট, চাষবাসের প্রজেক্ট, বিদ্যুৎ প্রকল্পের প্রজেক্ট সমস্ত নাকি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এমনকি হঠাৎ করে বর্ষাকালে যখন খুব বান হচ্ছে, খুব বন্যা হচ্ছে, হঠাৎ করে তিস্তা নদীর গেট খুলে দিচ্ছে এবং বাংলাদেশে বন্যা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশিরা তিস্তা নদীর জলের দাবি চালাচ্ছিলেন। একটা সময় কিন্তু মনমোহন সিংয়ের সরকার বাংলাদেশের সাথে তিস্তা জল বন্টন চুক্তি করতে রাজি হয়ে গেছিলেন, কিন্তু তখন বাধা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন বাংলাদেশে যদি জল যায় তাহলে পশ্চিমবঙ্গ নাকি জল পাবে না, তিস্তা নদীর জল। আর এই যে বারবার ভারতের সঙ্গে বলছে যে তিস্তা নদীর জল চাই, কিন্তু ভারত দিচ্ছে না, এর জন্যই কিন্তু বাংলাদেশ চীনের কাছে গেছিল। চীন কিন্তু বাংলাদেশকে বলেছিল, ঠিক আছে, ভারত যদি তোমাদেরকে সাহায্য না করে আমরা তোমাকে সাহায্য করব। আমরা তিস্তা নদীর উপরে এমন একটা মহাপ্রকল্প বা একটা মাস্টার প্ল্যান তৈরি করব, যেখানে বর্ষাকালে যে অতিরিক্ত জল তিস্তা নদীতে আসে সেই জলকে আমরা ধরে রাখবো বা সংরক্ষণ করব, যেটা বছরের অন্য সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখন বাংলাদেশ যদি তিস্তা নদীর উপরে এই প্রজেক্ট তৈরি করে, তাহলে মনে রাখতে হবে এই তিস্তা নদীর প্রজেক্ট থেকে কিন্তু আমাদের এই শিলিগুড়ি করিডোরের দূরত্ব বেশি দূর নয়। তাহলে বাংলাদেশ কিন্তু সহজেই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি পৌঁছে যাবে। ভারতবর্ষের নিরাপত্তার কিন্তু একটা সমস্যা দেখা দিবে। তাই শেষবার হাসিনা যখন ভারত সফরে এসেছিলেন, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তাদের এই দাবি তিস্তা নদীর জল, এটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখব। আমাদের এখান থেকে টিম যাবে বাংলাদেশে, তারা পুরো বিষয়টিকে তদন্ত করবে বা দেখবে। তাতে যদি পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে তিস্তা নদীর জল দেওয়া যায়, তাহলে আমরা তিস্তাতে জল দেব। শুধু তাই নয়, যদি জল নাও দেওয়া যায়, তাহলে কিন্তু চীন যে মহা প্রকল্প করবে বলেছে তিস্তার উপরে, সেটা কিন্তু আমরা করব। সেই নিয়ে কিন্তু একটা চুক্তি হয়েছিল, কারণ ভারত চীনকে আটকাতে চাইছিল। অন্যদিকে আরও একটা সমস্যা আছে, হচ্ছে রিসেন্টলি হাসিনা যখন ভারত সফরে এসেছিলেন, তখন হাসিনা সরকার আর ভারত সরকারের মধ্যে একটা প্রকল্প মৌখিক পর্যায়ে ছিল, যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের উপর দিয়ে ভারত সরকার রেলপথ তৈরি করবে, যার ফলে বাংলাদেশের বুক চিরে গিয়ে সহজে নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে, এই 7 সিস্টার, সেখানের সঙ্গে সহজে যাতে যোগাযোগ স্থাপন করা যায় রেলপথে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে এই উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে, যেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন করিডোর, যেটা সবথেকে সেন্সিটিভ এরিয়া, সেটাকে আমরা এড়িয়েই বাংলাদেশের মধ্য দিয়ে সহজে এই 7 সিস্টারের দিকে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই যে বাংলাদেশের বুক চিরে এই যে প্রজেক্ট হবে, রেল প্রজেক্ট হওয়ার প্রাথমিক পর্যায়ে ছিল, সেটা কিন্তু অনেক বাংলাদেশি মানুষ কিন্তু সেটাই খুশি ছিল না। তারা কিন্তু প্রতিবাদ করেছিল যে আমরা বাংলাদেশের বুক চিরে কখনোই ভারতের রেল প্রজেক্ট যেতে দেব না। কিছুদিন আগেই দেখা গেছিল যে বাংলাদেশের মধ্যে ভারতীয় পণ্য বর্জন বা ইন্ডিয়া আউট মুভমেন্টও গড়ে উঠেছিল। এখন তার সাথে রিসেন্টলি হাসিনা সরকারের পতনে যেটা মূল কারণ, যেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, যেটা ছিল অ্যান্টিকোটা মুভমেন্ট। আর এই অ্যান্টিকোটা মুভমেন্টে যখন সারা দেশ জুড়ে এই অভ্যুত্থান ঘটেছে, সমস্ত মানুষ যখন হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেখানে কিন্তু দেখা গেছে অনেক ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এবং তার শেষে আমরা দেখেছি যে হাসিনা সরকারের পতন হয়েছে, এমনকি সেখানে আর্মি রুল জারি হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এই যে বাংলাদেশে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে, এখানে অনেক সংখ্যালঘু মানুষের প্রতি কিন্তু অত্যাচার করেছে সেখানকার মৌলবাদী লোকজন। আর তারই প্রতিবাদ করেছে কিন্তু ভারতবর্ষের লোকজন, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশি মাইনরিটি অর্থাৎ হিন্দুদেরকে বাঁচানোর দাবি তোলা হয়েছে। এবং এই আন্দোলনের যে একাধিক বিশৃঙ্খলতা দেখা দিয়েছে, অর্থাৎ সেখানে মূর্তি ভাঙা বা লুটপাট করা বা মানুষ খুন করা, তারও কিন্তু প্রতিবাদ করেছে ভারতের একাধিক ব্যক্তি। আর সেটাই নাকি একটা সমস্যা হতে পারে, কারণ অনেকেই বলছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে, সেই নতুন সরকার অন্তর্বর্তী সরকার হলেও পরবর্তী ক্ষেত্রে যখনই নির্বাচন হবে, হয়তো দেখা যাবে যে ক্ষমতায় আসবে বিএনপি বা জামাত গোষ্ঠী। আর আমরা জানি যে বিএনপি মেনলি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া পার্টি, সবসময় ভারত বিরোধী পার্টি। এমনকি এই বিএনপি কিন্তু নীতিতে সবসময় প্রো পাকিস্তান বা প্রো চায়না পার্টি, অর্থাৎ সবসময় ওরা চায়নার সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আর সেই নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছে ভারতবর্ষে। ভারতের বিশেষজ্ঞরা মনে করছে এই যে বাংলাদেশে পালাবদল হয়েছে, তার ফলে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, আর বিএনপি ক্ষমতায় এসে যদি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে এবং চীনের সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে কিন্তু ভারতের জন্য সমস্যা। চীন যদি ওই তিস্তা নদীর উপরে প্রজেক্ট করে, তাহলে কিন্তু সরাসরি যেয়ে কিন্তু চীন শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে বা চিকেন নেক করিডোরের কাছাকাছি চলে আসবে, বা অন্য কোনো প্রজেক্টের করার ধান্দায় চীন কিন্তু শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোরের কাছাকাছি চলে আসবে। তাহলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় সমস্যা হবে, ভারতের নিরাপত্তা নিয়ে বিরাট বড় সমস্যা হবে। তাহলে সব থেকে মূল গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের এই অস্থিরতা বা পলিটিক্যাল অস্থিরতা বা
পালা বদল। এখন আমরা দেখে নেব চায়না নিয়ে। এখন আমরা জানি চীন তাদের যে এত ক্ষমতা আছে, তাদের টেকনোলজিতে এত উন্নত, টাকা পয়সায় এত উন্নত, সেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশ, আফ্রিকান দেশে তারা প্রচুর ইনভেস্ট করেছে, এমনকি এশিয়ান বিভিন্ন দেশে কিন্তু তারা প্রচুর ইনভেস্ট করেছে। তাই বিভিন্ন দেশকে তারা এই ইনভেস্ট করার ফাঁদে কিন্তু ফাঁসিয়ে দিচ্ছে। এমনকি চীনের বিরুদ্ধে অভিযোগ আছে চীন নাকি ভারতবর্ষের অরুণাচল প্রদেশের একাধিক গ্রামকে নাকি দখল করে নিয়েছে। তবু ভারতবর্ষের কেন্দ্র সরকার চীনের বিরুদ্ধে কোনো কিছু করতে চায় না। এখন চীন সবসময় বাংলাদেশকে প্রভোকিং করছে, যেখানে বাংলাদেশের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হয়, বা এই যে হাসিনা সরকারের পতন হচ্ছে, কিংবা যে নতুন সরকার আসবে সেই সরকার যদি চীনকে আর সেই সরকারে যদি চীন প্রভোকিং করে, তাহলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে চীন যদি বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, তাহলে ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে, চিকেন নেকের নিরাপত্তা নিয়ে বিরাট বড় সমস্যা হতে পারে। অন্যদিকে নেপাল, এতদিন ভারতবর্ষের সঙ্গে নেপালের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে নেপালের সাথে ভারতবর্ষের কিন্তু ল্যান্ড ডিসপিউট হয়েছে, আর সেই নিয়ে কিন্তু বিরাট বিতর্ক হয়েছে। নেপাল সরকার তাদের যে 100 টাকার নোট প্রকাশ করেছে, সেই নোটে নেপালের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে বা ছবি দেওয়া হয়েছে, সেখানে ভারতবর্ষের উত্তরাখণ্ডের যে ভারতীয় ল্যান্ড, সেই বিতর্কিত ল্যান্ডকে তারা তাদের দেশের ল্যান্ড হিসাবে প্রকাশ করেছে। সেই নিয়ে কিন্তু একটা বিরাট বিতর্ক হয়েছে। এখন বলা হচ্ছে যে নেপাল ভারতবর্ষের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল, ভারত নেপালের সঙ্গে এত ভালো সম্পর্ক, সেখানে হঠাৎ করে ভারতের সঙ্গে এরকম সম্মুখ সমরে আসতে চাইছে। তার মূল কারণ হচ্ছে, অনেকে বলছে নেপালের পেছনেও নাকি চীনের হাত আছে। নেক্সট হচ্ছে ভুটান। এখন ভুটান রিসেন্টলি সেরকম কোনো বড় বড় ঘটনা ঘটেনি ভুটানকে নিয়ে, তবে দেখা গেছে চীনের রাষ্ট্রপ্রধান আর ভুটানের রাষ্ট্রপ্রধান কিন্তু তাদের গোপনে যে মিটিং হয়েছে বা বৈঠক হয়েছে, তাও কিন্তু আমরা খবর পেয়েছি। অর্থাৎ ভুটান কী করছে, একবার ভারত একবার চীন, একটা নিউট্রালাইজ খেলা তারা খেলছে, নিরপেক্ষতা তারা খেলা খেলছে। অন্যদিকে মায়ানমার নিয়ে সমস্যা হচ্ছে। মায়ানমারে কিন্তু বেশ কয়েক বছর ধরে একটা পলিটিক্যাল ক্রাইসিস চলছিল, এবং সেখানেও কিন্তু আর্মি রুল জারি হয়েছিল, এমনকি রোহিঙ্গা প্রবলেম ছিল। তাই মায়ানমারের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু খুব একটা যে আহামরি তাও বলা যায় না। এখন এই যে চিকেন করিডোরের নিরাপত্তা নিয়ে কিন্তু আরও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ভারতের মধ্যকার সমস্যা। প্রধান সমস্যা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে, কিংবা এই নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে, সেই সমস্ত রাজ্যে কিন্তু যে কেন্দ্রের যে শাসক দল, সেই পার্টির বা সেই দলের কিন্তু সরকার কিন্তু অনেকগুলি রাজ্যে নেই। সেই নিয়ে কিন্তু এই রাজ্যগুলির সাথে বা রাজ্য সরকারের সাথে যে কেন্দ্রীয় সরকার একটা কোথাও না কোথাও দ্বন্দ্ব চলে, আমরা দেখতে পেয়েছি। যেমনটা যে তিস্তা জলবন্টন চুক্তি, কেন্দ্রীয় সরকার কিন্তু বাংলাদেশকে অনেক আগেই তিস্তার জল দিতে রাজি ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার বিরোধিতা করেছে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে ট্যাসেল, সেটাও কিন্তু একটা সমস্যা। অন্যদিকে আরও কি সমস্যা, হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে যে ইন্টারনাল যেসব সমস্যা, অর্থাৎ ইন্টারনাল যে জঙ্গি গোষ্ঠী আছে, তারাও কিন্তু সবসময় একটা বিচ্ছিন্নতাবাদী, তারা কিন্তু সবসময় একটা ভারতবর্ষের মধ্যে অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ করে। তার সাথে আবার এই মুহূর্তে যে মণিপুর স্টেট আছে, মণিপুর স্টেট কিন্তু প্রায় 1 বছরের বেশি থেকে কিন্তু অশান্ত, সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলির যে নিরাপত্তা, কিংবা চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়ে। এখন এই সমস্যার সমাধান কী করা যাবে, বা চিকেন নেক করিডোরের নিরাপত্তা সমস্যার সমাধান কীভাবে করা যাবে? প্রথম একটার উপায় আছে যে এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস চলছে, সমস্যা চলছে বাংলাদেশ, তাই ভারতবর্ষ বল প্রয়োগ করে চিকেন নেকের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলি আছে, সেগুলি ভারত দখল করে নিতে পারে, বা বাংলাদেশের জায়গাতে, অর্থাৎ বাংলাদেশের ল্যান্ডকে ভারত দখল করে নিয়ে চিকেন নেকের যে প্রশস্ত বা চিকেন নেকে তারা বাড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু সমস্যা কমবে। কিন্তু এটা বাস্তবে কিন্তু খুবই কঠিন, কারণ তাই ভারত সেখানে সরাসরি আক্রমণ করতে পারবে না বা ল্যান্ডকে অ্যাকোয়ার করতে পারবে না। যদি ভারত করতে যায়, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি ভারত কিন্তু বিভিন্ন দেশের কাছে ব্যাকফুটে চলে যাবে। তাই ভারত এরকম পদক্ষেপ করতে চাইবে না। শুধু তাই নয়, ভারত যদি কোনো মতে বাংলাদেশের এর মূল ভূখণ্ডে পদক্ষেপ করে বা ক্ষমতা দেখায়, তাহলে কিন্তু বাংলাদেশের লোক কিন্তু ভারতবর্ষের প্রতি বা ভারতবর্ষের লোকজনের প্রতি কিন্তু রেগে যাবে। তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। আর ভারত বাংলাদেশের সম্পর্ক যদি একবার খারাপ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের বৈদেশিক নীতিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। অন্যদিকে যদি ভারত বাংলাদেশে সরাসরি যুদ্ধ হয়, তাহলে কিন্তু চীন কিন্তু সবসময় রেডি আছে বাংলাদেশকে সাপোর্ট করার। তাহলে কিন্তু ভারত চীনের যুদ্ধ যদি জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা বিরাট বড় সমস্যা হবে। তাই কোনোদিনই ভারত জোর করে বাংলাদেশের ল্যান্ডকে দখল করতে যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে ভারতকে ডিপ্লোম্যাটিক্যালি কিছু না কিছু করতে হবে। মেনলি ভারতের মানুষকে বা ভারত সরকারকে কোনো মতেই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, যে নতুন সরকার বসেছে, তার বিরুদ্ধে কোনো ঘৃণা ছড়ানো চলবে না, তাদেরকে
বা তাদেরকে ক্রিটিসাইজ করা চলবে না। মেনলি কী করতে হবে, ভারতকে একটা ভালো একটা নীতি নিতে হবে যে নতুন সরকার ক্ষমতায় আসবে দুদিন বাদে, সে বিএনপি ক্ষমতায় আসুক বা অন্য কোনো ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে ভারতবর্ষের। এবং হাসিনা সরকারের সাথে যতটা ভালো সম্পর্ক ছিল তার থেকে অনেক বেশি ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু ভারতের সঙ্গে এই বাংলাদেশের। তার ফলে কী হবে, ভারত বাংলাদেশের যদি বন্ধুত্বের সম্পর্ক ফিরে আসে তাহলে যে সমস্ত প্রজেক্টগুলো ভারত বাংলাদেশের মধ্যে চলছিল সেগুলো কিন্তু আবার অগ্রগতি পাবে। এমনকি ভারতকে সুবিধা দিতে হবে, যে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা দিতে হবে যারা ভারতে এসে পড়াশোনা করে, স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা দিতে হবে যারা ভারতবর্ষে এসে স্বাস্থ্যের চিকিৎসা করায়, বা অন্যান্য ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ভারতীয় বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে আরও বেশি বেশি করে সুবিধা দিতে হবে। এবং বিভিন্নভাবে ভারত সরকার যেন বাংলাদেশে ইনভেস্ট করে, তাহলে দুই দেশের ভালো সম্পর্ক থাকলে কিন্তু আবার আগের মতো যদি সমস্ত প্রজেক্ট চলবে, এমনকি বাংলাদেশ কিন্তু চীনের দিকে যাবে না, ভারতের কাছেই থাকবে। আর ভারতের কাছে থাকলে কিন্তু এই শিলিগুড়ি করিডোর কিন্তু আবার নিরাপদ থাকবে, আর চিন্তা হবে না। আর কি, এরপর হলো ভারতবর্ষের অভ্যন্তরীণ ব্যাপার, যে নর্থ ইস্টের রাজ্যগুলিতে যে আরও কিন্তু ব্যবস্থা উন্নত করতে হবে, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। রাজ্যগুলোর কিন্তু যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলিকে নির্মূল করতে হবে এবং সেই সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে। তার সাথে এই চিকেন নেক আর নর্থ ইস্টের রাজ্যগুলিতে আরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেখানে এয়ারফোর্সের আরও ঘাঁটি তৈরি করতে হবে, এমনকি আর্মির বিভিন্ন শক্তিশালী ক্যাম্প তৈরি করতে হবে। উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি বা যে অস্ত্রশস্ত্র সেখানে কিন্তু নিয়োজিত করতে হবে। তার সাথে এই সমস্ত রাজ্যে বা এই সমস্ত জায়গায় যে গোপন যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি আছে তাদেরকে কড়া হাতে নির্মূল করতে হবে। মণিপুরের মধ্যে যে সমস্যা ঘটেছে সেই সমস্যাকে দ্রুত সমাধান করতে হবে এবং ভারতবর্ষের মানুষের মধ্যে যাতে বিচ্ছিন্নতাবাদী কোনো ভাবাবেগ, কোনো আবেগ তৈরি না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার সাথে ভারতবর্ষকে দ্রুত ভারতের কেন্দ্র সরকার আর বিভিন্ন যে রাজ্যের রাজ্য সরকারগুলি আছে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এরিয়াতে বা নর্থ ইস্টে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থাৎ যাতে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে বা ভারতবর্ষের চিকেন করিডোরের বাঁচানোর স্বার্থে যাতে কোনো মতেই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে বিবাদ না হয় বা বিবাদ না হয়। যেগুলি আছে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলি আছে সেই দেশগুলির সঙ্গে কিন্তু সম্পর্ক আরও আগের মতোই ভালো করতে হবে। সে নেপাল হোক, ভুটান হোক, বাংলাদেশ হোক, চীন হোক, মায়ানমার, সবার সঙ্গে যদি ভালো সম্পর্ক করে, আগে যেমন ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতো, যেমন সার্ক প্রতিষ্ঠা হয়েছিল, বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল, সেরকম গুরুত্বপূর্ণ কিন্তু ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। তবে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা অনেক ভালো থাকবে, ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে আর চিন্তা করতে হবে না। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সম্পর্কে এখন আপনি এই সলিউশন সম্পর্কে কোন মতবাদটাকে পছন্দ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।